শীতল এবং আয়েশা অনেকটাই কাজ এগিয়ে দিয়েছেন। আমার কেবল সামিং আপ করার কাজটা আছে বাকি। এমনিতে আমি জ্বরে আক্রান্ত, কাশছি খুব। তো যা হোক, আমি তো আপ্লুত। আয়েশার বক্তব্য শীতল ভালো বলে আমি জানি, শীতলের সঙ্গে আমি কাজ করি, কিন্তু আয়েশা আমাকে মুগ্ধ করেছে। যাই হোক, কিছু কথা বলতেই হয়। এখন প্রযুক্তির ঐরাবতে চেপে সভ্যতার বিশ্বজয়ে বেরিয়েছে। জলস্থল, অন্তরিক্ষ, উদ্ভিদ, প্রাণী, মানুষ, পশু পাখি সবাইকে অস্থির করে তার জয়যাত্রা এখনো অব্যাহত। গত সপ্তাহে আমাদের দেশের কৃত্রিম মেধার ব্যবহারের নীতি ঘোষিত হয়েছে। তার গতিতে আমরা একটু দিশেহারা, একটু কেমন যেন খুঁড়োর কলে পড়ে গেছি। খোঁড়ার কল, কল বা নাইলে বটে খোঁড়া, ঘোড়াতে কি চড়বে মানুষ, মানুষের পিঠে চড়ে ঘোড়া। খোঁড়ার কল, কল বা নাইলে বটে খোঁড়া। কল চালাতো মানুষ আগে, এখন মানুষকে চালাই কলে। কলের কেরামতি দেখি, আরো কি দেখবো কালে কালে। কলের ফাঁসে জগৎ বাঁধা, কাজের মানুষ খোঁড়া। খোঁড়ার কল, কল বা নাইলে বটে খোঁড়া। কল কল্পতরু যা চাইবি তাই হাতের কাছেই পাবি, আরে এক নিমেষেই হিসেব নিকেশ দেশ দুনিয়ার ছবি। কলের চমক দেখে হাঁ করে রই, চোখ যে ছানা বড়া। খোঁড়ার কল, কল বা নাইলে বটে খোঁড়া। সব মেহনত বাতিলে যাই, কলেই জগৎ চলে। আরে মানুষ মিছে কলই সত্যি, ধন্যী কলি কালে। আর কল ঘুরাইছে কালের চাকা, মানুষই বেচারা। খোঁড়ার কল, কল বা নাইলে বটে খোঁড়া। কলে পড়ে এখন লোকসংস্কৃতি কতখানি বিপন্ন, তার কতখানি প্রাণশক্তি, কতখানি নিজেকে টিকিয়ে রাখতে পারবে না পারবে, সেটা এখনও আলোচনা চলবে। আমার বোনেদের কথা শুনে মূলত মৃত্যুঞ্জয়ী শক্তি, সে তো নিজের গতিতেই বেঁচে থাকবে, নিজের প্রয়োজনীয়তার কারণে বেঁচে থাকবে। কিন্তু আমরা যে বিপন্ন, এ কথা আমরা সবাই স্বীকার করব। মানুষ চরম বিপন্ন হয়ে পড়েছে। এখন বাচ্চারা যখন ভয় পেয়ে যায় না, তখন মায়ের কোলে আশ্রয় চায়। তাই আমরা এখন বিপন্ন হয়েই প্রকৃতির কাছে, লোকসংস্কৃতির কাছে আশ্রয় চাইতে এসেছি। আমরা আজকে মহানগরীর উপকণ্ঠে একটি জায়গায় বসে লোকসংস্কৃতি নিয়ে আলোচনা করতে কিছু অধ্যাপক, গবেষক, গায়ক, শিল্পী, কারিগর, অনুরাগী তারা একত্রিত হয়েছি। এতে লোকসংস্কৃতির পক্ষে একটা খুব ভালো খবর বলছেন যে সবাই একত্রিত হয়েছি ভাবনা বিনিময় করার জন্যে, যে লোকশিল্পীদেরকে সমর্থ করে, সক্রিয় করে, যাতে লোকসংস্কৃতির ঐতিহ্যগুলোকে রক্ষা করা যায়। লক্ষ্যটা কি? একটু দেখা, বিপন্ন মানবতার আশ্রয় হিসাব খোঁজা। লোকসংস্কৃতি বিপন্ন মানবতার আশ্রয় হতে পারে কিনা না সেটা দেখা। কিন্তু দেখাটা কাছে এসে দেখা ভালো। কাছে এসে না দেখলে বলেন তো দেখাটা সঠিক দেখা হয় না। কারণ মাটি জলের সঙ্গে যদি যোগ না থাকে, তাহলে আমাদের যে জীবন খোঁজা, জীবন দেখা, সেই জীবনের কোনো ভরসা থাকে না। সেজন্যে আমরা যেটা আজকে এখানে বসে করছি, এতগুলো মানুষ একত্রিত হয়েছি, এখন যে লোকশিল্পীদের পাড়ায় একই সমতলে তালায়ে বসে যদি আমরা আলাপ আলোচনাটা করতাম, তাদের মুখে থেকে আরও করে শুনতাম, তাহলে ভালোটা হতো। যেখানে বেঁচে আছে রোদ বাতাস জল, ওইখানে চল সহজ সরল জীবন গড়ি। যেখানে বেঁচে আছে রোদ বাতাস জল, ওইখানে চল সহজ সরল জীবন গড়ি। যেখানে ঢাললে পরাণ ফলে ফসল, ও পাগল পাগল রে। যেখানে ঢাললে পরাণ ফলে ফসল, ও যদি মাটিতে মন দিতে পারি, ওইখানে চল সহজ সরল জীবন গড়ি। যেখানে মিটলে খিদে স্বভাব হবে সাদা সিদে,
যেখানে মিটলে খিদে স্বভাব হবে সাদা সিদে, সুবাতাস বইবে বোধে ডাকবে বুকে সুকোসারি, ওইখানে চল ওইখানে চল সহজ সরল জীবন গড়ি। রে রাজা হবি রাজ্য ছেড়ে কি কাজ বাজারে ঘুরে, রাজা হবি রাজ্য ছেড়ে কি কাজে বাজারে ঘুরে, মিছে হিসেব নিকেশ জুড়ে করবি কেন দোকানদারি, ওইখানে চল ওইখানে চল সহজ সরল জীবন গড়ি। ছেড়ে কেনা বেচার নোংরা ছোঁয়া শ্রদ্ধা ভরে দেওয়া নেওয়া, ছেড়ে কেনা বেচার নোংরা ছোঁয়া শ্রদ্ধা ভরে দেওয়া নেওয়া। আরে বাঁচার মানে নগদ পাওয়া জীবনেতে জীবন জুড়ি, ওরে বাঁচার মানে নগদ পাওয়া জীবনেতে জীবন জুড়ি, ওইখানে চল সহজ সরল জীবন গড়ি। ওরে মাটির মায়া মাটির ছায়া জুড়োবে তোর মাটির কায়া, ওরে মাটির মায়া মাটির ছায়া জুড়োবে তোর মাটির কায়া। ওরে দেওয়াল খুঁটি লাগবে না রে, ওরে দেওয়াল খুঁটি লাগবে না রে, খুঁজে নে তোর আপন বাড়ি, ওইখানে চল ওইখানে চল সহজ সরল জীবন গড়ি। তাই নিজের বাড়িটা খুঁজতেই হবে, এই বাড়ি খুঁজতে আসা। খেপা না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘর না জেনে আপন ঘর না বুঝে বাইরে খুঁজে পড়বি দাদাই। তাই আপন ঘর খোঁজার জন্যে আমাদের এখানে আসা, সঙ্গত কারণে আপনারা মিলিত হয়েছেন যে আমাদের ঠিকানাটা খোঁজার জন্য। এখন সভ্যতার অগ্রগতি তো ঘটছে, ঘটবেই, এবং সর্বগ্রাসী সভ্যতার অগ্রগতি যত ঘটবে বলেন তো সেটা প্রকৃতিকে এবং লোকায়ত জীবনকে উৎখাত করে সভ্যতার গতিটা ঘটবে। যত এই নগরায়ন, এই যে বিশ্বায়ন এলো, নগরায়ন শিল্পায়ন, এগুলো ঘটতেই থাকবে। প্রকৃতিকে এবং লোকায়ত জীবনকে নিকেশ করেই এটা ঘটেছে। সভ্যতার বিকাশের ইতিহাস দেখলেই হয়, অথচ সবাই আমরা সভ্যতাপন্থী। এখন জানেন তো এই সভ্যতা আমাদের খুব বেশি সুখী করতে পারেনি, সুখ শান্তি তো করে নিয়েছেই, বরং বড় বিপন্ন করে দিয়েছে, বুঝলেন তো। এখন তো মনে হয় মানবতার বিপরীত শব্দ যদি খুঁজি সেটাকে সভ্যতাই বলতে হয়। তো যাই হোক, লোকসংস্কৃতির যে সঞ্জীবনী শক্তির কথা শুনলাম দেখলাম, এ তো শেষ হবার নয়, তার প্রয়োজনীয়তা আছে, তাই টিকে থাকবে, চর্চার মধ্যে টিকে থাকবে। আমাদের মনে হবে যে হয়তো বিপদে পড়েছি আমরা, কিন্তু গতির মধ্যেই টিকে থাকবে লোকসংস্কৃতি। সভ্যতার গতি তার চমক জানে, আর লোকসংস্কৃতির গতি হচ্ছে আবহমানে, আবহমানের দিকে যে গতি তাকে শেষ করা যায়, কখনো যাবে। আপনি দেখেন শুভেন্দুদা একটা খুব ভালো কথা বলেন যে দেখো যে স্রোতের একদম স্রোতের মুখে ছুটছে কারা, পচা মৃত যা কিছু সব স্রোতের মধ্যে বয়ে চলে যায়। আর যে ছোট মাছ, ডাঁড়কে মাছ, পুঁটি মাছ, তাদের গতিটা হচ্ছে স্রোতের বিপরীত দিকে, উজানের দিকে যায়। তাই কাজেই একটা হচ্ছে জীবন বিরোধী শক্তি আর একটা হচ্ছে জীবনমুখী শক্তি। তাই জীবনমুখী শক্তি এত সহজে ধ্বংস হবে না, অত দুশ্চিন্তার কারণ নাই। কারণ আবহমান কালের মানুষ যেভাবে রক্ষা করেছে সেটা রক্ষা পাবে। এখন ধরে নিয়েছে আমার কালচারাল স্টাডিজের বন্ধুরা তো সরাসরি খোলাখুলিভাবেই বলছেন যে বাজার জুড়ে কালচারাল ইন্ডাস্ট্রিজের ব্যাপক বিস্তার ঘটেছে। আদিকালের সৃজনধারা সেটাকে তার সঙ্গেই মিশে যেতে হবে, নিয়ে রক্ষা পেতে হবে, যতটুকু রক্ষা পায়, এবং যত তাড়াতাড়ি মিশে যায় ততটাই ভালো। আমার বস্তুবাদী বন্ধুরা কিছু আছেন, মার্ক্সীয় রামধারী কিছু লোকজন আছেন, হ্যাঁ এই পুঁজির বিকাশের যত ঘটে যাবে তার সাথে সাথে আস্তে আস্তে এই যে পশ্চাৎপদ সংস্কৃতি সেটার আর প্রয়োজনীয়তা থাকবে না। আস্তে আস্তে যদিন আছে থাকুক, ভোটের প্রচার করুক, মানুষকে মনোরঞ্জন করুক, এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। তা এত সহজ যে অভিজ্ঞতা হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে, বড় বড় ঘটনা ঘটছে পৃথিবীতে, বড় বড় সভ্যতার ধ্বংসের ইতিহাস বহুত আমাদের জানা আছে,
কিন্তু একদম অন্তঃশিরা ধারা হয়ে যে সংস্কৃতির প্রবাহ যেভাবে আমাদের জ্ঞাতসারে, আমাদের অজ্ঞাতসারে, আমাদের অবচেতনে আমাদের মধ্যে ক্রিয়াশীল হয়ে ওঠে, ফিনিক্স পাখির মতো জেগে ওঠে, হ্যাঁ, তাই এই শক্তিটা টিকে থাকবে। এখন এই যে ব্যাপারটা আলোচনা করেছেন আমাদের আয়েশা, আলোচনা করেছেন, শীতলও আলোচনা করেছেন, যে যে কীভাবে আমাদের এই যে সবাই প্রচার করছে, সরকারও প্রচার করছে না, লোক সংস্কৃতি খুব বিপন্ন অবস্থার মধ্যে আছে, লোকশিল্পীরা খুব দুস্থ এগিয়ে এসেছে সরকার, তাদের বহাল ভাতা চালু করেছে। আমাকে খোদাবক সাহেব বললেন মাসে 1000 টাকা করে তো দিচ্ছে বাবু, হ্যাঁ, আমাকে বললেন কজন পায় সেখানে এখন সন্দেহ আছে, হ্যাঁ, যারা প্রকৃত লোক সংস্কৃতিকে রক্ষা করছেন, যারা দারিদ্র্যের মধ্যে থেকেও কলহরে বাহাপরব করছেন, হ্যাঁ, দারিদ্র্যের মধ্যে থেকেও কোনো সাহায্য সহযোগিতা না পেয়েও গানের কথা না ভাবলে, গান না গাইলে, গান না লিখলে তার ঘুম আসে না, দারিদ্র্যের ছবল সহ্য করে তারা সেটা করছেন, তারা কতটা পাচ্ছেন না পাচ্ছেন জানি না, তবে চেষ্টা করছেন। লোকসংস্কৃতির ক্ষমতাটা কি এটা রাষ্ট্র জানে, সেই জন্য তাকে বসে রাখার জন্যে ওই ছিটিয়ে দেয় 1000 টাকা, 500 টাকা, 3000 টাকা মাসে একটা করে প্রোগ্রাম ছিটিয়ে দেয়। তার জানে লোকসংস্কৃতির ক্ষমতা, তার আঙুল তোলার ক্ষমতা, তার প্রশ্ন করার ক্ষমতা, গোলমাল করে দেওয়ার ঘটনা, গণজাগরণ করার ক্ষমতা। গত 3-4 শতাব্দীতে যে সমস্ত কৃষক বিদ্রোহগুলো ঘটেছিল তার পেছনে সমস্ত লোকশিল্পীদের অবদানের কথা তাদের গবেষকরা তাদেরকে বলেছে যে এদেরকে ঘাটাবেন না, এদেরকে কাছে রাখুন। কাজে সরকার বহাল ভাতা চালু করেছে, ওদের জন্য অঙ্গন খুলে দিচ্ছে, এছাড়া সব নানা রকমের ব্যাপার করছে। বণিকরাও পিছিয়ে নেই, বণিকরাও জানে যে এই এতদিনের অভিজ্ঞতা, 1000 বছরের অভিজ্ঞতা যে সমস্ত শিল্পগুলোর সঙ্গে আছে তার উৎকর্ষতা সাংঘাতিক, সেগুলো দুনিয়া জোড়া বাজার আছে। সুতরাং বণিকরাও নেমে পড়েছে, কোমর বেঁধে নেমে পড়েছে এবং লোকশিল্পীদের তারা বন্ধু হয়েছে, দরদি হয়েছে, তাদেরকে রক্ষা করার জন্যে তাদের দিনরাত একদম এক করেছে, হ্যাঁ, তাদেরকে বাউলদেরকে বিদেশে নিয়ে যাচ্ছে তারা, তারা সংস্কৃতির অঙ্গন করেছে, লোকসংস্কৃতির গ্রাম তৈরি করেছে, হ্যাঁ, কি লক্ষ্যটা কি লোকশিল্পীদের রক্ষা করা। তারা ওই বিভিন্ন চ্যানেলে তাদেরকে 5 মিনিটের একটা ব্যবস্থা করে দিচ্ছে, যে মুখ দেখানোর ব্যবস্থা করে দিচ্ছে, এসবও হচ্ছে। আরে বাবা, এগুলো তো হচ্ছে, এগুলো করতে গিয়ে কি ঘটনাটা ঘটছে, সরকার কি বলছে, না ক্ষমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সেজন্যই তোমাকে 1000 টাকা করে দেওয়া হয়। আর তোমার ভাই, তোমার তেজ আছে সাংঘাতিক, তোমার বিষটা নামিয়েই তোমাকে প্রকাশ করব। তোমার পটটা কিনবো আমরা ঠিকই আছে, কিন্তু পটের সঙ্গে গানটাকে কেটে দিতে হবে। তুমি মুখ দেখাও, বুঝলে তো। এই যে আমাদের যে পাড়াগুলো হয় আর কি, কথোপকথনের ভঙ্গিতে যে লোকনাটক কবিটবিগুলো হয়, না, তোমার এই কথোপকথন করা যাবে না। তুমি একা তোমার কবি গানের খানিকটা পার্ট, তুমি 5 মিনিট যতটা হয় সেটা তুমি করো। তো দ্বিবাচনিকতা, যেটা লোকসংস্কৃতির সাংঘাতিক বৈশিষ্ট্য, যার ফলেতে সে সত্যকে খুঁজে, সে বাজে জিনিসকে সমালোচনা করার সুযোগ পায়, সে সুযোগটা তার ঘটছে না। পট থেকে গান বাদ, কথোপকথনের কবিগান থেকে পাল্লাদার বাদ, এ নিয়ে তাদের সংস্কৃতি চর্চা চলছে। আর মুখ দেখাতে ভালোবাসে তো দিদি বলার সত্ত্বেও যে না আমাদেরকে টিভিতে দেখাবে, এটা তো স্বাদ থাকতেই পারে মানুষের, বহু মানুষ তাকে দেখবে টেকবে, স্বাদ তো থাকতেই পারে। এদিকে লোকসংস্কৃতি প্রেমী লোকেদের সংখ্যাও বেড়ে গেছে সাংঘাতিক। চড়িদার মুখোশ বিক্রি হচ্ছে ভালো, 5 মুড়ার ঘোড়াও বিক্রি হচ্ছে ভালো, পিংলার পটও বিক্রি হচ্ছে ভালো মোটামুটি। যাক, সেটা দিয়ে আমি বলছি না যেগুলো বিক্রি হবে না তবে না, সেক্ষেত্রে আমার মতামত নাই। তবে সরকার বণিক যেখানে আগ্রহ প্রকাশ করছে সেখানে সন্দেহ থেকেই যায়, সেখানে খানিক সন্দেহ থেকেই যায়। কারণ দেখুন যেভাবে বিকৃত হচ্ছে লোকসংস্কৃতি, সে বস্তুগত সংস্কৃতি হোক, সে গানই হোক আর যাই হোক, যেভাবে বিকৃত হচ্ছে, খণ্ডিত হচ্ছে। একটা আরে আর কবে ফুটবে গুরু আমার বিয়ের ফুল, সেটা শ্মশানের গান, সেই শ্মশানের গানকে তারা বিয়ের গানের হুল্লোড়ে পরিণত করে দিয়েছে। তার অর্থ অভিমুখ দুই বদলে গেল, তাই না? সেজন্য অজস্র মিডিয়া
অহরহ আমাদের পুরাণ কথা, আমাদের লোককথা, আমাদের গান, চিন্তা ভাবনা এগুলো সব কলুষিত করে যাচ্ছে। এইখানেই আসে লোক সংস্কৃতিকে রক্ষা করার কথা, এইখানে রক্ষা করার কথা। আপনারা দারিদ্র্য থেকে রক্ষা করবেন সেটা আলাদা কথা, হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে রক্ষা করার কথা। এটা তো নতুন ব্যাপার নয়। লোকসংস্কৃতির উপরে আক্রমণ, লোকসংস্কৃতি ভয়ঙ্কর শক্তি, তাকে রাষ্ট্র এবং বণিকরা চিরকাল ভয় পেয়ে এসেছে এবং তাকে কলুষিত করা, তাকে নষ্ট করার বহু চেষ্টা তারা করেছে, কিন্তু তবুও টিকে আছে। কেন? এর চেষ্টাটা কি তো দেখেছি তো প্রথম থেকেই হয়ে আসছে। ঔপনিবেশিক কাল পর্ব জুড়ে আমাদের দেশের যে একটা ঐতিহ্যশালী মৌখিক ধারা ছিল, বিশাল বিশাল বিশাল, সেগুলো কি শাসকদের দ্বারা অনুবাদিত হতে থাকে এবং সেই সমস্ত সংস্কৃতির যে অন্তর্গত যে ভাষারূপ সেটার মূল্যায়ন ঘটিয়ে কি করলো, যে মূল জিনিসটার চাইতে অনুবাদটাই বড় হয়ে গেল, হ্যাঁ, এবং দেখানোর চেষ্টা হলো এখানে নিকৃষ্ট ছোট লোকেদের কাজকর্ম। এবং মুদ্রিত সাহিত্যের চাপে আমাদের মৌখিক সাহিত্যের ধারাটা যেটা ছিল, আমরা সৈতত্ব গড়ার জন্য, একে অপরের সঙ্গে ভালোবাসা বিনিময়ের জন্য যেটা ছিল, সেটাকে কণ্ঠরুদ্ধ করলো, গরিব ভিখিরির গান হিসেবে রয়ে গেল। কিন্তু এর প্রয়োজন পড়ল না। এত সকল কাণ্ড করছে যখন 5 সালে বঙ্গভঙ্গ হচ্ছে, তখন দেশ জাগানোর জন্যে অন্য কোনো গান নাই, মূলধারার মূল সংস্কৃতির, বাবুদের ভদ্রলোকের সংস্কৃতির কোনো গান নাই। তখন আমাদের কবিগুরু গান লিখছেন লোকসুরকে ব্যবহার করে। যতই পর্যায়ে স্বদেশী পর্যায়ের গানগুলো রবীন্দ্রনাথের সব লোকসুরকে ব্যবহার করে, লোককথাকে ব্যবহার করে, তাদেরকে ব্যবহার করে, তাহলে তার ক্ষমতাটা আছে। পরবর্তীকালেও আমরা দেখেছি যে লোক জাগানোর জন্যে, বিবেক জাগানোর জন্যে আমাদের সলিল চৌধুরী মশাইকেও দেখেছি, বঙ্গ বিশ্বাসকেও দেখেছি, তারা লোকসুরের কীভাবে ব্যবহার করেছেন, হ্যাঁ, লোকের আঙ্গিকে কীভাবে ব্যবহার করেছেন। তাহলে এই যে ব্যাপারটা, লোকসংস্কৃতি বাঁচাবেটাকে তো সমাজ, তাই না? বাঁচাবে পৃষ্ঠপোষকতা করে এসছে এতদিনের লোক সংস্কৃতি, তার পৃষ্ঠপোষকতা কে করেছে? সমাজ করেছে। আমাদের সময় এক অদ্ভুত সময়ে এসে পড়েছি যেখানে সমাজ বলে কিছু নাই। কোথা পাবি সমাজ টমাজ? এ যে বাজার গোটাটাই রে, কার সাথে কিসের সম্পর্ক, কেনা বেচার বাইরে। টাকাতেই সব কেনা যাবে, টাকাতেই সব বেচা যাবে, সব চাহিদার পূরণ হবে, ও চাওয়া পাওয়ার যে শেষ নাই রে। কোথা পাবি সমাজ টমাজ? সমাজের আর কেদারধারী, তুমি বাজারি আমি বাজারি, প্রয়োজনে সম্পর্ক ধরি ছাড়ি, দরদাম করে যা চাই রে। কে যে কমার কে যে বেশি, ঠিক হবে বাজারে বসি। কে কার বন্ধু প্রতিবেশী, ওজন মাপে মেলা চাই রে, ওজন মাপে মেলা চাই রে। এইরকম একটা অবস্থা। তাই কোথা সমাজ, কোথা পরিবার, গোটা দুনিয়াটাই বাজার, সব সম্পর্ক কেনা বেচার। মনের মানুষ কোথা পাই রে, মনের মানুষ কোথা পাই রে। সেই মনের মানুষদের খোঁজ খবর করার জন্য আমরা হাজির হয়েছি, বুঝেছেন তো? মনের মানুষ খুঁজতে এসেছি আমরা এখানে। যে মনের মানুষটাকে বলে লোক, তাদের সংস্কৃতি। লোককে কেন বলে বলুন তো? এই নামটা ভদ্রলোকদের দেওয়া নাম, লোক সংস্কৃতি। আমরা নই। এই কাজটা কি আপনি করেছেন? না, আমরা করি, লোকে করেছে। তাই নিকৃষ্ট বোঝাতে লোক, অপর বোঝাতে লোক, বুঝলেন তো? আমি লোক বলি না দাদা, এটা আবহমানের সংস্কৃতি। লোক হচ্ছে আবহমান মানুষ। সে কেমন মানুষ? তাপসী গায়, ও জলের বিন্দু দিয়া হয় যে নদী, এক বিন্দু জল নদী নয়। একা মানুষ হয় না মানুষ, মিলে মিশে মানুষ হয়। ও জলের বিন্দু দিয়া হয় যে নদী, এক বিন্দু জল নদী নয়। একা মানুষ হয় না মানুষ, মিলে মিশে মানুষ হয়। এক বিন্দু জল যাই শুকাইয়া, নদী তবু বইয়া যায়। একটি মানুষ যাবেই মরে, মানুষ কিন্তু তেমনি রয়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, বইয়া যায় নদীতে বান।
তেমনি মানুষেরই ধারা একই স্রোতে বহমান, স্রোতের বাইরে হয় না নদী, মানব ধারা নিরবধি। প্রাণের মানুষ খুঁজবি যদি, প্রাণের মানুষ খুঁজবি যদি, ডুব দে মানুষের ধারায়। মানুষের ধারাতে ডুব না দিলে সে মানুষকে পাওয়া যাবে না, লোক মানুষকে পাওয়া যাবে না, সে আবহমান মানুষকে পাওয়া যাবে না। এই যৌথ মানুষের যে উপস্থিতি একমাত্র আমরা এই লোকমানুষের মধ্যেই পাই। যৌথ মানুষ প্রক্রিয়ার যে পরিচয়টা আমরা লোকমানুষের মধ্যে পাই, আবহমান মানুষের মধ্যেই পাই। তো তাদের সংস্কৃতি যারা ক্ষমতা এবং আধিপত্য থেকে অনেক দূরে প্রকৃতি সংলগ্ন জায়গায় থাকে, একটি জায়গায়, সেখানে তারা প্রাথমিক উৎপাদনের সঙ্গে, কৃষির সঙ্গে বা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, পরস্পরের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, দেওয়া নেওয়া করে, প্রেমের সহজ টানে বইতে জানে সে জীবন। যেখানে আমরা ঐক্য বলি, সম্প্রীতি বলি, প্রেম বলি, ভালোবাসা বলি, সেগুলি সহজাত। পৃথক করে ভাবতে হয় না, আপনিভাবে পেয়ে যায়। একজন নাগরিক মানুষ যখন ঐক্য সম্প্রীতির ব্যাপারে কথাবার্তা বলে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার বলার ভঙ্গির মধ্যে ক্ষমতা ঝরে পড়ে। আপনারা দেখেছেন, আপনাদের তো প্রত্যেকের অভিজ্ঞতা, তাই না? তাই লোক সংস্কৃতির সঙ্গে নাগরিক সংস্কৃতির একটা মিল আছে। এরা ক্ষমতার থেকে অনেক দূরে থাকে লোক সংস্কৃতি, আর ক্ষমতা আধিপত্যের খুব কাছাকাছি থাকে নাগরিক সংস্কৃতি। তো কাজেই ওদের ভেদ বিভাজন ছাড়া চলে না। নাগরিক সংস্কৃতিটা কেমন জানেন তো? এভরিওয়ান ফর হিমসেলফ, ইচ এগেনস্ট অল, প্রত্যেকের বিরুদ্ধে, সকলের জন্যে সবাই, সবার বিরুদ্ধে সবাই। বোঝা দেয় কে কাকে চাই, কে কি যে চাই, কখন কি চাই। কখনো বন্ধু পাতাই, কখনো জুড়ছি লড়াই, কে যে কার পক্ষে কখন বোঝা তো কঠিন সেটাই। কে যে কার কৃষ্ণকলি, কে যে কার চোখের বালি, সকালে মাথায় তুলি, বিকালে কালি ছিটাই। কে ভালো মন্দ কে যে সেটাই তো পাই না খুঁজে, সকলেই নিজের নিজে একই রেহে আপদ বালাই। সকলেই নিজের বোঝে, নিজেরই স্বার্থ খোঁজে, কখনো একসাথে হই, কখনো ছেড়ে পালাই। সকলেরই এক চালাকি, কে কাকে দিচ্ছি ফাঁকি, ঠকে তো অন্যে ঠকুক, নিজের তো থাকুক বজায়। কে যে কম কে যে বেশি, চলে দর কষাকষি, খেপাকই হলে ফকির, থাকে না কোনো লেঠাই। ফকির হলে তার কোনো লেঠা থাকে না। আরেকটা কি জানতো, এই আমি, নাগরিক সংস্কৃতির বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি। সে আমি অবশ্য সামাজিকীকরণ ঘটে গেছে, আমির ছোট ছোট আমি, বড় বড় আমি। আমিরে লইয়ে গোলমাল হইল, শোনে না সে কথা, আর সকলকে দা বাইয়ায় আমি তুলিতে চাই মাথা। আমিরে লইয়ে গোলমাল হইল, যেখানেই 5 জনের ব্যাপার, আমি গলাই নাক, আর আমির ইচ্ছায় শিরোধার্য, অন্যের ইচ্ছা থাক। সকলে যা ভাবছে ভাবুক, ভাবতে মানা নাই, ওরে আমির ইচ্ছাতেই তো চলে সকলের ভাবনাই। যদি সবার কথা সবাই বলে, কজনে তা শোনে? আরে আমরা ভেঙে বেরিয়ে আসে আমি জনে জনে। আমিরে লইয়ে গোলমাল হইল, আমিরে লইয়ে গোলমাল হইল, বাড়ে আমির ভিড়, আর আমাদের মাঝখানে থেকেও আমি রই না থির। আমিরে লইয়ে গোলমাল হইল, তাই সভাপদের মূলেই আমি, আমির মুখে ছাই, আর সেই আমিরে বাদ না দিলে মানুষ কোথা পাই? তাই মানুষ পাওয়া যায় একমাত্র লোক সংস্কৃতিতে, বুঝেছেন তো? যেমন মাটি, যেমন জল, সেরকম মানুষ সেখানে তৈরি হয়, এবং সেই মানুষ হাজার হাজার বছর ধরে তার বস্তুগত এবং মনন চিন্তন সৃজনের যে প্রক্রিয়াটা চালু রাখে। আমরা যেমন একটা জায়গায় বাস করি, বাংলা লোকসংস্কৃতির এক অদ্ভুত জায়গা, তার এত প্রাণশক্তি, এত জোর, গোটা পৃথিবীকে পথ দেখানোর ক্ষমতা রাখে বাংলার সংস্কৃতি। ওই বলেছেন না ঐতিহ্য কথাটি, তো ঐতিহ্য তো একদিনে গড়ে ওঠে না ভাই, সেটা দীর্ঘ সময় ধরে গড়ে ওঠে। এবং সেই ঐতিহ্য শুধু কথার কথা নয়, ইতিহাসের মর্মবস্তু সেটা, এবং সেটা লালন করে। আমরা বাংলা সংস্কৃতির কথা বলবো, তো সেটা তো আমরা যে
ঐতিহ্যগুলো যারা অনেক দিন ধরে টিকে আছে, যেগুলো কারা বহন করছে। আজকে তো শীতল এবং আমাদের আয়েশার আলোচনায় পেলাম যে বঙ্গ সংস্কৃতি, যদিও সেটা আদিবাসী উপজাতীয় জীবন থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল, আয়েশার নিজেকে আদিবাসী ভাবনাটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের গড়ন, আমাদের চলাফেরা, আমাদের যা কিছু ব্যাপারটাতে আদিবাসী ভাব একটা আছে। তো কথা হইল কি যে এটা বহন করছে কারা? বাংলার যে সংস্কৃতির যে ঐতিহ্য এরা বহন করছে আদিবাসী সমাজ, এখনও ওদের মধ্যে থেকেই তো বিকশিত হয়েছে। আর বাউল ফকিররা বহন করছে, আর বাকিগুলো সব আমরা নবজাগরণ করেছি। তো নবজাগরণের ঠেলায় বলেন তো সেগুলি সব কিছু বিদায় নিয়েছে, কিছু আছে, কিছু তার নানা রকমের মডিফিকেশন হয়েছে, নানা রকমের কাণ্ড কারখানা সব হয়েছে। সে আলোচনা পরে করা যাবে। হ্যাঁ, সেটা তো আমাদের গাঙ্গুলি বাবুদের সঙ্গে আলোচনাটা করবো, সে সমস্ত ব্যাপারগুলো সেটা করা যাবে। তো মাটি যেমন সংস্কৃতিটা তেমন, যে বাংলার যে সংস্কৃতির ঐতিহ্যগুলো কোনখানে রয়েছে, কারা বহন করছে, এবং সেগুলিকে কি করে ব্যবহারযোগ্য করা যায়, সেগুলোকে শানিত কি করে কি আয়ুধে পরিণত করা যায়, সেগুলোর কথা ভাবতে হবে। আরে বাঙালির জাতিটার জন্ম জানেন তো ক্ষমতা এবং আধিপত্যের বিরোধিতা করে, কেন্দ্রীয়ভূত ক্ষমতার বিরোধিতা করে লড়াইয়ের মধ্যে এই বাঙালি লোকজীবনের সূত্রপাত ঘটে। এবং এই বাঙালি সংস্কৃতিটা লড়াই করে জন্ম, তার টিকে থাকা লড়াইয়ের মধ্যে, তার এগিয়ে চলার লড়াইয়ের মধ্যে। এটা বলেছেন চর্যাতে পাচ্ছি নিশিদিন শিয়ালা সিংহে সম যুজহ, তখন সেটি সংগ্রামের তত্ত্ব বেরোয় নাই রে ভাই, আজ থেকে 800-900 বছর আগে। তখন বলছে আমাদেরকে টিকে থাকতে হয়, শিয়ালকে যেমন সিংহের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়, আমাদেরকে সেভাবে টিকে থাকতে হয়। যে শ্রেণী সংগ্রামের জাতক হচ্ছে বাঙালি জাতি, বুঝেছেন? এবং তারা লড়াই করে টিকে আছে। তাদের স্বাধীন মুক্ত জীবনের যদি অবরোধ হয়, বাধা হয়, সে বাধা না সরা পর্যন্ত তারা হুলের মধ্যে থাকে, বিরোধী একদম বিদ্রোহের মধ্যে থাকে। তাই বাংলা সংস্কৃতি কোনো আধিপত্যের সংস্কৃতি নয়, ক্ষমতার সংস্কৃতি নয়। বাংলা সংস্কৃতি হচ্ছে প্রেম, প্রতিবাদ এবং বিদ্রোহের সংস্কৃতি। 1 নম্বর ঐতিহ্য তার। সেটাকে কিভাবে ব্যবহার করবেন ঐতিহ্যের তো মানে পুনর্নবীকরণের কথা তো আমি বলি না, ঐতিহ্যকে গ্রহণ করা এবং বহন করাটা হচ্ছে আসল ব্যাপার। তো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এই বাঙালি জাতি ওই অস্ট্রিক দ্রাবিড় অল্পাইনদের মিশেলে তৈরি, এরা অদ্বৈতবাদী। বাঙালি ঐতিহ্য লোকজীবনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা অদ্বৈতবাদী। তাদের কল্পনাতে কোনো অপর নাই, বাঙালি কল্পনায় কোনো অপর নাই। তারা জাত, বর্ণ, লিঙ্গভেদ কোনো কিচ্ছু মানে না। তারা বাঙালি হওয়া মানে দ্বৈতভাব থেকে মুক্ত হওয়া। একটা চর্যায় পায় সরহপাদের যে বঙ্গে জায়া নিলে সু ভাগল তোহর বিনানা, বঙ্গে যদি তুমি জায়া গ্রহণ করো তোমার দ্বৈত ভাব আর থাকবে না। তাই আশ্চর্য ব্যাপার, বাংলা প্রেমের নাই জুড়ি, ভালোবাসাতেই বাঁচি মরি, এক আছে যারে অপর নাই, দুইকে মিলিয়ে এক করি। বাংলা প্রেমের নাই জুড়ি, ভালোবাসাতেই বাঁচি মরি। রে কালো সাদা কৃষ্ণ রাধা, শিব কালী হর গৌরী, একই অঙ্গে মিলে মিশে কেউ রই না কাউকে ছাড়ি। বাংলা প্রেমের নাই জুড়ি, ভালোবাসাতেই বাঁচি মরি। রে বাংলা প্রেমের যে আসল মজা, দেহ ভাণ্ডে ব্রহ্মাণ্ড খোঁজা। আরে তরাস করে রসিক রাজা, পদ্মে খাই রাই কিশোরী। বাংলা প্রেমের নাই জুড়ি, ভালোবাসাতেই বাঁচি মরি। আরে জান প্রেমে তাই নাই সাজ, জেনে শুনে কেনে পরমাদ। এক ভেঙে 2 করতে গিয়ে আপনকে কেনে পর করি। বাংলা প্রেমের নাই জুড়ি, ভালোবাসাতেই বাঁচি মরি। এবার দেখুন একটা কথা বলি, এরা দেহবাদী এবং যুগল সাধনায় বিশ্বাসী, অর্ধনারীশ্বরের উপাসক। বাঙালির ঐতিহ্য এটা।
তাদের সহজ সাধনা, দেহ সাধনা, সহজ সাধনা। ধর্ম বদলেছে তাদের, তারা কখনো জৈন ছিল, কখনো বৌদ্ধ ছিল, কখনো শৈব ছিল, তারা কখনো সাহজিয়া বৈষ্ণব হয়েছে, কিন্তু তারা ওই ভেদ বিভেদের হিন্দু ব্রাহ্মণ্য ধর্ম থেকে শত যোজন দূরে থেকেছে। আপনি দেখুন যুগল সাধনাটাকে কিন্তু টিকিয়ে রেখেছে। আমি বললাম না এই সংস্কৃতি বদলায় না, সব বদলায়, কিন্তু সংস্কৃতি বদলায় না। যারা যখন তারা শাক্ত ছিল, শিবকালীকে পেয়েছে, হ্যাঁ, তারা যখন সাহজিয়া বৈষ্ণব হয়েছে, সে রাধাকৃষ্ণকে একসাথে দেখেছে। তারা যখন বৌদ্ধ ছিল, তো বুদ্ধের পাশে প্রজ্ঞাপারমিতাকে বসিয়ে দিয়েছে, নৈরাত্যাকে বসিয়ে দিয়েছে, তাই না? তারা যুগল সাধনার ধারাটাকে তারা বজায় রেখেছে। তারা এটা ঐতিহ্য, যে ঐতিহ্যটাকে আমরা আমাদের বাউলরা বহন করে। ডাইনে কৃষ্ণ বায়ে রাধা, দেহ খাঁচায় বসত করে, আধেক কালো আধেক সাদা, দুয়ে মিলে এক রূপ ধরে। ডাইনে কৃষ্ণ বায়ে রাধা, আমার মাঝেই যুগলের বাস, আমার মাঝেই যুগলের বাস, নিত্য চলে তাহার প্রকাশ, দেহের মাঝে আনন্দ রাস, দেহ যমুনার তীরে তীরে, ডাইনে কৃষ্ণ বায়ে রাধা। অভিমান অনুরাগ নিবেদন, আরতি প্রার্থনা পূজন, দেহের মাঝেই সবায়োজন, উপাসনা দেহকে ঘিরে। আমার ভিতরের আমি যা, খুঁজতে পারলে সবই সোজা, দেহ ভাণ্ডে ব্রহ্মাণ্ড খোঁজা, সহজ প্রেমের পথ ধরে। তাহলে তো এইটাই তো আমাদের একটা বড় বৈশিষ্ট্য, যেটা এখনো পর্যন্ত বহন করে যাচ্ছে বাউলরা। কি কমাতে হবে? আচ্ছা, কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখুন আরেকটা ঐতিহ্য হচ্ছে যে বাঙালি হচ্ছে, আমি কমিয়ে দিচ্ছি, আমার নিজেও বলতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে খুব, তো ঠিক আছে। বাঙালি হচ্ছে বলেন সর্বপ্রাণবাদী, বারবার এসেছে সর্বপ্রাণবাদের কথাটা এসেছে, এবং প্রকৃতিবাদী, এবং প্রকৃতিকে রক্ষা করা তাদের দায়বদ্ধতা বলে মনে করে। আদিবাসীদেরকে দেখলে, সাঁওতাল আদিবাসীদেরকে দেখলে প্রকৃতিকে কি করে রক্ষা করে তাদের শিখতে হবে। আজকে প্রকৃতি রক্ষার কথা, পরিবেশ রক্ষা করার কথা সর্বত্র শোনা যাচ্ছে, কিন্তু কি করে করবে? তোমাদের কাছে বিধান নাই, তোমরা যতই যাই করো, বিধানটা আছে আদিবাসীদের কাছে। প্রকৃতির কুদরতি অপার, তাই নিয়ে চলে জগৎ সংসার, প্রকৃতির কুদরতি যে অপার। স্বাস্থ্য বুদ্ধি জ্ঞান চলে না এখানে, স্বাস্থ্য বুদ্ধি জ্ঞান চলে না এখানে, সহজ বুদ্ধির সহজ ব্যাপার, প্রকৃতির কুদরতি যে অপার। প্রকৃতি প্রাণ দিয়েছে যার, যোগায় আহার, ছোট বড়র ভেদ নাই কাছে তার, একে অপরকে প্রেমে বেঁধে রাখে, এটুকু বোঝাই সব বোঝার সার, প্রকৃতির কুদরতি যে অপার। মূলে রোদ মাটি, মূলে রোদ বাতাস, পানি আর মাটি, এই চার চিজেই সবার সৃষ্টি ও পুষ্টি, সকলের উপর রাখে সমান দৃষ্টি, কোনো ছেদ নাই জীবন জীবিকার, প্রকৃতির কুদরতি যে অপার। বাঁচার আজাদি সকলের সমান, সহজ সত্যের লাগে না প্রমাণ, এই যে অন্তরের ধন না করলে যতন, শয়তান এসে কাড়ে অধিকার, কাড়ে জল মাটি বিষ ঢালে বাতাসে, ভুলাই মিথ্যা সুখেরও আশ্বাসে, মাটির কাজে থেকে পিছিয়ে নে নিজেকে, সহজের পথে ফিরে আয় আবার, প্রকৃতির কুদরতি যে অপার। একটা বলেছে কথা, শুধুমাত্র পৃথিবীটা মানুষের নয়, সেটা আমাদের লোক সংস্কৃতি এত স্পষ্ট করে বলতে পারে। পৃথিবীতে প্রাণী সত্য দেখ নয়ন ভরে, সবার উপর মানুষ সত্য, ভাবতে যাবি তারপরে,
পৃথিবীতে প্রাণী সত্য দেখ নয়ন ভরে, মাটি জল রোদ বাতাস ভরা, পৃথিবীতে বয়ে প্রাণের ধারা, কত রূপে কত ভাবে গড়া, ওরে তবুও বাঁধায় এক তারে, ওরে তবুও বাঁধায় এক তারে, পৃথিবীতে প্রাণী সত্য দেখ নয়ন ভরে। তৃণলতা গাছপালা দেখি, কত কীট পতঙ্গ পশু পাখি, চলে প্রাণে প্রাণে মাখামাখি, প্রাণে আছে জগৎ ভরে, প্রাণে আছে জগৎ ভরে, চলে প্রাণে প্রাণে লেনা দেনা, কাউকে ছেড়ে কেউ থাকে না, ছোট বড়র ভেদ করে না, সবাই মিলে মিশে বাস করে, সবাই মিলে মিশে বাস করে, পৃথিবীতে প্রাণী সত্য দেখ নয়ন ভরে। পৃথিবী প্রাণের বিধিনত্ব না মেনে তা কিসে, না মেনে মানুষ কিসে সত্য, করতে গিয়ে আধিপত্য, করতে গিয়ে আধিপত্য, সে মানুষ মিথ্যা যে বারে বারে, আধিপত্য গিয়ে মানুষ মিথ্যা হয়ে যাচ্ছে। সব প্রাণ ছোট বড়োর ভেদ নেই, একসঙ্গে থাকা, এই যে বাস্তুতন্ত্রটাকে টিকিয়ে রাখা, এটা আমাদের সংস্কৃতির ঐতিহ্যে যেভাবে আছে আর কোথাও সেটা পাওয়া যাবে না। আজকে পৃথিবীর সমস্যা এইটাই যে প্রকৃতি ধ্বংস হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, সামনে মানুষ বাঁচবে কিনা না তার সন্দেহ আছে। পৃথিবীকে যদি বাঁচার বাণী সঞ্জীবনী বার্তা দিতে পারে তা বাংলা সংস্কৃতি দিতে পারে। এই জন্য অন্য ধরনের বুঝবার জন্য অন্য ধরনের লেখাপড়া দরকার, বুঝলেন তো? সেই লেখাপড়াটা শিখতে হবে, তাই না? ঘুচিয়ে চোখের ঠুলি মনের কালি, মানুষের আইনাতে মুখ দেখিয়াই, অন্য রকম লেখাপড়া শিখবি যদি আই। লোকসংস্কৃতির পাঠশালাটা এই জন্যে, বলেন তো, অন্য রকম লেখাপড়া শেখার জন্যে। গাড়ি ঘোড়ায় চলার লেখাপড়া পড়ে পেলাম না রে প্রাণের সাড়া, হলো শুধু জগৎ হতে দূরে সরা, ওরে কাজ কিসে পুঁথি পড়াই, তাই না? সহজ পাঠের সহজ কথা ভাষা, মানুষের সহজ সরল মেলামেশা, ওরে মিলবে রাস্তায় মিলবে দিশা, ও প্রেম দিলেই যে প্রেম পাওয়া যায়, অন্যরকম লেখাপড়া শিখবি যদি আই। ওরে চাই না রে বই, চাই না খাতা, এখানে করবে না কেউ শিক্ষকতা, আরে আপনি প্রাণে প্রাণ মিলে যাই হেতাম, সহজে সহজ কথা বলা যায়, সহজে সহজ করে ভাবা যায়, অন্যরকম লেখাপড়া শিখবি যদি আই। তাহলে এই লোকসংস্কৃতির পাঠশালা জানতে সহজ করে ভাবার জন্যে, সহজ করে বলার জন্যে। একটা কথা হলো, অনেক আলোচনা হলো, অনেক কথা হলো, এখন এটাকে টিকবে কি করে ভাই? টিকবে ভালোবাসায় টিকে দেবে মানুষের। বাংলা মানুষের এত ভালোবাসা, প্রকৃতির প্রতি প্রাণের প্রতি এত ভালোবাসা, তাই না? তার পরকীয়াবাদ, তার দেহবাদ এত বৈজ্ঞানিক, তাই না? সমস্ত প্রাণকে একত্রে গেঁথে রাখতে পারে এই ভালোবাসাই জগৎকে বিপদের হাত থেকে উদ্ধার করবে। এবং একটা কথা বলি যে এই সামাজিক মানুষরাই রক্ষা করবে, ভেবে টেবে লাভ নয়। সরকার টরকার আমার অত দরকার নেই, বুঝলেন? মানুষের যে সাংস্কৃতিক ক্ষুধা রয়েছে সেটাকে যদি সংহত করা যায় তাহলে বিকল্প পরিষদ তৈরি করা যাবে। আমরা প্রয়োগের ভিত্তিতে দেখছি তো গ্রামাঞ্চলে যে আমরা লোকশিল্পীদের নিয়ে অনুষ্ঠান করছি, তাতে করে দেখা যাচ্ছে প্রত্যেকটা ওই সাধারণ মানুষকে নিয়েই, তাদের মনের অন্যে বঞ্চিত মানুষদেরকে নিয়েই যদি ব্যবস্থা করে আলাদা পরিসর খুঁজে পাওয়া যাচ্ছে। পরিসর যে খুঁজে পাওয়া যাবে আজকে তার লক্ষণ যে হলটা ভরে গেছে, হ্যাঁ, তাহলে নাগরিক বৃত্তও পরিসর মিলবে, কারণ নাগরিক মানুষের লোকসংস্কৃতির টান বাড়ছে, তার টান বাড়ছে, এটা বাড়ছে, তার পরিসর সম্ভব এবং এটা করা সম্ভব। আর একটা কথা যে এই যে বিদ্যমান সংস্কৃতি, আধিপত্যকারী সংস্কৃতির যে আক্রমণটা এবং তার প্রতিরোধটা একই সমতলে হচ্ছে। এমনিতে বাইরে মনে হবে যে প্রভাবশালী শ্রেণীর সংস্কৃতিটাই মনে হয় গড়পড়তা লোকের সংস্কৃতি, বাইরে মনে হচ্ছে যে আধিপত্যকারী শ্রেণীর সংস্কৃতিটাই গড়পড়তা লোকের সংস্কৃতি, কিন্তু তা নয়। আপনি যদি দেখেন একই লেভেলেই প্রতিরোধটাও লক্ষ্য করা যাচ্ছে। মানুষের স্মৃতির মধ্যে অবচেতনে প্রতিরোধ করার যে ব্যাপারটা রয়ে গেছে এবং তাকে স্থির থাকতে দেয় না, এবং ক্রিয়াশীলতার মধ্যে, গতির মধ্যে লোকসংস্কৃতি নিজেকে রক্ষা করবে এবং লোক মানুষরা সেটাকে রক্ষা করবে। একটা কথা যে কী ব্যাপার, কী হলো?
এই দরজাটা বন্ধ করুন গো, আমার দুটো কথা আছে বলে নিই, আর বেশি বলবো না গো। যে আজকে আধিপত্যকারী সংস্কৃতির রমরমা দেখছেন তো, ঠিকই আছে। এখন সাবলটানরা বৌদ্ধিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সব আক্রমণটাকে প্রতিহত করে এগোতে পারে যদি নাগরিক বুদ্ধিকর্মীরা যদি সাবলটানদের পাশে দাঁড়ায়। এটা একটা শর্ত। আপনাদের এখানে হল ভর্তি করেছেন, খুব আমি আসার কথা, গ্রামসির কথাটা সত্যি মনে হচ্ছে যে নাগরিক বুদ্ধিকর্মীরা এরা বিশ্বাস এবং সংস্কারের দাসত্ব থেকে মুক্ত, এরা স্বাভাবিকভাবেই সাম্রাজ্যবাদ বিরোধী, এবং এরা যারা আধিপত্যকারী সংস্কৃতির বিরুদ্ধে লড়াইটা লড়ছে তাদের অত্যন্ত নিকটজন, ইতিহাসে তার প্রমাণ আছে। সুতরাং সাবলটানরা তাদের নিজস্ব সৃজনশীল ধারাকে তখনই তুলে ধরতে পারে, প্রতিরোধকে প্রতিহত করে, যখন নাগরিক বুদ্ধিকর্মীদেরকে, বুদ্ধিজীবী বলছি না ভাই, বুদ্ধিকর্মীদেরকে যদি তারা সাথে পায়। সেজন্যে আজকে লোকসংস্কৃতির যে ভাঙাচোরা বাগানটা রয়েছে সেটা রক্ষা করার দায়িত্ব বর্তাবে এখন নাগরিক বুদ্ধিকর্মীদের। তিনি গবেষক হন, তিনি গায়ক হন, তিনি অনুরাগী হন, যেই হন, তিনি যদি সংস্কৃতিটা বোঝেন তাহলে এই নিম্নবর্গীয় সংস্কৃতির পাশে এসে তারা দাঁড়াবেন এবং তাদের ব্যবহার করা জিনিসপত্রগুলিকে শানিত করবেন, ব্যবহারযোগ্য করে তুলবেন, মানুষের কাছে তুলে ধরবেন। এইটা তাদের কাজ, কারণ এটা তো অহরহ কলুষিত হচ্ছে। তাই এটা দায় আপনাদের, নাগরিক বুদ্ধিকর্মীদের। মালি বাগান রাখি সাফ করে, বাগান যেছে আগাছাই ভরে, সব মেহনত জলে যাবে যদি ফুলের গাছটি যাই মরে। বাগান রাখি সাফ করে, বাগান যেছে আগাছাই ভরে, তুই যতই সুখে পা নাচা, বাগানে তোর বাড়ে পরগাছা। গাছে ডালপালা মিলবে কি করে যদি আওতাতে ছেঁকে ধরে, যদি আওতাতে ছেঁকে ধরে। বাগান ডাকি সাফ করে, বাগান যেছে আগাছাই ভরে। আমাদের সাধের বাগানে আরে বাপ দাদারা গাছ হয়ে দাঁড়ায় এইখানে, ফুল ফলে তাদের বুকের স্বপ্ন, আমরা বাঁচি তাই হেরে। বাগান যেছে আগাছাই ভরে, কেন লিডেন ছেড়ে জিরেন লিস বাছা, বিপদে আসে যে পিছা পিছা, লিডেন ছেড়ে জিরেন লিস বাছা। মানে তোর হাতে যে মরা বাঁচা সেটা ভুলে যাস কেমন করে, সেটা ভুলে যাস কেমন করে, বাগান যেছে আগাছাই ভরে। তাহলে এই দায়িত্বটাকে অস্বীকার করতে পারবেন না, অন্ততপক্ষে সচেতন বুদ্ধিকর্মীদেরকেই দায়িত্বটা নিতে হবে। আজকের সবার গুরুত্বটা ওইখানটাতে যে লোকসংস্কৃতি কর্মী এবং নাগরিক বুদ্ধিকর্মীদের একটা মিলন দরকার। ইতিমধ্যেই দেখা যাচ্ছে নাগরিক বুদ্ধিকর্মীরা ওই পুরুলিয়াতে, বাঁকুড়াতে গিয়ে লোকশিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন, ইন্টারটেক্সট তৈরি হচ্ছে, তারা শিখছেন লোকশিল্পীদের কাছে, তাদের কাছে শিখেই তাদেরকে শেখাচ্ছেন, নতুন নতুন গান তৈরি হচ্ছে, রাস্তা জাগরণের গান, পথ দেখানোর গান, বিভ্রান্তিগুলো দূর হচ্ছে, ক্লারিফিকেশন হচ্ছে, এটা ঘটছে। এই কাজটা তাদের করতে হবে। এই কাজটা আপনি বলেন ঐতিহ্য রক্ষার যে বিষয়টি এবং সক্ষম করে তোলা কাদেরকে, ওই লোকসংস্কৃতির কর্মীদেরকে, একমাত্র এখানটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকের সভাকে আমি খুব দারুণভাবেই উদ্দীপ্ত যে অনেক বুদ্ধিকর্মীরা হাজির আছেন এখানে। এই বুদ্ধিকর্মীরা তাদের পাশে দাঁড়ালে নতুন টেক্সট তৈরি হবে, নতুন জোশ তৈরি হবে, এবং তাদের বিশেষ করে নাগরিক বুদ্ধিকর্মী এবং লোকসংস্কৃতিক কর্মীদের যে মিলনে, যে গ্রন্থিবন্ধনে যে মিলনটা তৈরি হবে, যে তেজ বা শক্তি নির্গত হবে। আমরা দেখেছিলাম 40-এর দশকে সেই তেজটা দেখেছিলাম আইপিটিএ মুভমেন্টের মধ্যে। আমরা দেখেছিলাম ওই 1774 থেকে 130 বছর ব্যাপী যে কৃষক বিদ্রোহে যে লোকসংস্কৃতির যে জোশটা দেখেছিলাম সেটা ফিরে আসবে। সেজন্যে এইটা দরকার খুব। আর আপনাদেরকে বিরক্ত করবো না, অনেকক্ষণ ধরে কথা শুনছেন, কথা শুনতে আর কতটা ভালো লাগে, তাই না? তাহলে একটা কথা
যে সুর বেঁধেছি এক তারাতে, আই গলামে লাবিয়াই, ওরে একসাথে গান গাইতে গাইতে চল ভালোবাসার দেশে যাই, চল ভালোবাসার দেশে যাই। ওরে চোখ মেলে দেখ মানুষ কেমন, তার চেয়ে কে হবে আপন, ওরে পরস্পরের অন্তরের ধন ভাগ করে নিবি সবাই। সুর বেঁধেছি এক তারাতে, প্রেম সেতু বিলাবার তরে, না বিলালে মরচে ধরে। প্রেম সেতু বিলাবার তরে, না বিলালে মরচে ধরে। আরে ভালোবেসে পরস্পরে অন্তরের ময়লা ঘোচাই, গড়তে ভালোবাসার ভুবন, মেলামেশা খুব প্রয়োজন। গড়তে ভালোবাসার ভুবন, মেলামেশা খুব প্রয়োজন। প্রেমানন্দে মধুর মিলন, ভাসাবো দুনিয়াটাই। প্রেমানন্দে মধুর মিলন, ভাসাবো দুনিয়াটাই। তাহলে বাংলা লোক সংস্কৃতি মানবতার আশ্রয়স্থল, এবং ভরসা রাখি আব্দুল করিমের মতন আমিও যে একদিন সারা পৃথিবীকে রাস্তা দেখাবে। এটুকু বলে আপনাদেরকে নমস্কার জানিয়ে আমার বলা শেষ করলাম।